নমস্কার, রাইস পরিবারে এবং রাইস স্মার্ট বাংলায় সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছে শ্রী সুজয় দাস। 2022 সালে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুজয় বর্তমানে এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরিরত। ওয়েলকাম সুজয়। থ্যাংক ইউ স্যার। আমরা সুজয়ের থেকে জেনে নেব তার এই জার্নিটা কীরকম ছিল। সুজয় কোথা থেকে চিন্তাভাবনা শুরু করেছে, কেন রাইসে এলো এবং রাইসে আসার পর তার যে জার্নিটা এবং সেখান থেকে এই সাকসেস এবং বর্তমানে সুজয় যে পোস্টে চাকরি করছে সেখানে দাঁড়িয়ে সুজয়ের কি কি অবজারভেশন এবং আগামী জেনারেশন যারা স্টাফ সিলেকশন কমিশন এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সুজয়ের কী বার্তা থাকবে। ওয়েলকাম সুজয়। আচ্ছা সুজয়, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো যেটা যে এই চিন্তাভাবনাটা যে কম্পিটিটিভ এক্সাম দেবো, এই চিন্তাভাবনাটা কোথা থেকে শুরু হলো এবং তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দর্শকদের বলো। আমার প্রথমের থেকে ইচ্ছা ছিল যে সরকারি চাকরির সঙ্গে আমি সংযুক্ত যাতে হতে পারি। তার কারণ হচ্ছে যে বর্তমান বাজারে বা বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় যে একটা সরকারি চাকরি একটা মধ্যবিত্ত মানের কোনো স্টুডেন্ট বলো, তারপর কোনো ব্যাকগ্রাউন্ড বলো, সমস্ত কিছুর ক্ষেত্রে সরকারি চাকরিটা একটা খুব ভালো উপায় বলে আমি সবথেকে এটা মনে করি। কিন্তু আমার রাইসে আসার প্রথম কারণটা হচ্ছে যে রাইস একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে স্টুডেন্টদেরকে তৈরি করতে পারে। আমি রাইসের রেসিডেন্সিয়ালে স্টুডেন্ট ছিলাম। তো 2022 সালে আমি সিজিএসটি ইন্সপেক্টর হই। এখন আমি বর্তমানে পন্ডিচেরিতে কর্মরত। স্যার আর কিছু? আচ্ছা, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? আমি গ্র্যাজুয়েশন পাস করেছিলাম বিএসসি দিয়ে, কিন্তু বিএসসি দেওয়ার পরই আমার হঠাৎ মনে হলো যে গ্র্যাজুয়েশন করে আমার সবথেকে উচিত মানে ভালো দরকার হচ্ছে কি আমি কোনো কম্পিটিটিভ এক্সামের দিকে চলে যাই, কারণ আমার যেটা স্বপ্ন ছিল সেটাই আমাকে পূর্ণ করতে হতো। তো আমি বাইরে চাকরিও করতাম, তার সঙ্গে পড়াশোনাও করতাম। একদম, তাহলে সুজয় চাকরি করতো এবং চাকরি করার সাথে সাথে পড়াশোনা শুরু করেছিল। তো এই যে রাইসে এলে এবং রাইসের যে আমাদের রেসিডেন্সিয়াল অর্থাৎ যে আবাসিক শিবির রয়েছে এবং যেখানে একদমই থেকে দিনরাত পড়াশোনার এনভায়রনমেন্টে থেকে আমাদের যে অ্যাডামাস নলেজ সিটি অ্যাডামাস ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে আমাদের রাইসের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম আছে, সুজয় কিন্তু সেই রেসিডেন্সিয়াল প্রোগ্রামের সাকসেসফুল স্টুডেন্ট। এবং এই রেসিডেন্সিয়াল প্রোগ্রাম যে কতটা সাকসেসফুল এবং এর যে ইউটিলিটি কীভাবে যে স্টুডেন্টদের তৈরি করে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সুজয়। সুজয়, তুমি কত সালে রাইসের রেসিডেন্সিয়াল প্রোগ্রামে এসে ভর্তি হলে? আমি 2019 সালের। হ্যাঁ, আচ্ছা, এই যে রাইসের তো অন্যান্য শাখাও রয়েছে যেখানে তুমি রেগুলার এসে পড়াশোনা করতে পারো, সেখান থেকে তুমি রাইসের আবাসিক শিবির অর্থাৎ রেসিডেন্সিয়ালে থেকে পড়াশোনা করার সিদ্ধান্তটা কেন নিলে? বর্তমানে দৈনন্দিন প্রেক্ষাপটে আমি একটা জিনিস মানে খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছিলাম যে বাইরের যে পারিপার্শ্বিক পরিবেশ, এখান থেকে নিজেকে একটু আলাদা করতে আমি চাইছিলাম। সেই জিনিসটা দিয়েছে আমাকে রেসিডেন্সিয়াল, যেখানে আমি 24 ঘন্টা পেয়েছি, টিচার পেয়েছি, রেসিডেন্সিয়াল টিচার ছিল, তার সঙ্গে আমার মানে আমি সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থাকতে পেরেছিলাম। এটা আমার সবথেকে খুব কাজে দিয়েছিল। একদমই, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাহলে তাদের ক্ষেত্রে এটা জেনে রাখা খুব দরকার যে কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হতে গেলে পড়াশোনার এনভায়রনমেন্টটা খুব দরকার, যে সবসময় একটা পড়াশোনার এনভায়রনমেন্টের মধ্যে থাকবো, প্র্যাকটিসের মধ্যে থাকবো, যেটার জন্য কিন্তু রাইসের এই আবাসিক শিবির সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে সাকসেসফুল। এই কারণেই আমাদের কর্ণধার এবং শ্রী সৌমিত রায় মহাশয়, যিনি অনেকদিন আগেই এই ধরনের চিন্তাভাবনা করেছিলেন এবং তারই এই চিন্তাভাবনার ফলশ্রুতি হচ্ছে এই রাইস রেসিডেন্সিয়াল, যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাকসেসফুল ক্যান্ডিডেট কিন্তু আমরা বেরোচ্ছে বা বেরিয়েছে, তার মধ্যে একজন হচ্ছে সুজয়। আচ্ছা সুজয়, এই যে পড়াশুনোর যে এনভায়রনমেন্ট ছিল সেখানে দৈনন্দিন রুটিনটা কেমন ছিল এই রাইস রেসিডেন্সিয়ালে? আমি যখন প্রথম রাইসে ভর্তি হই রেসিডেন্সিয়ালে, তখন প্রথম থেকেই আমার একটা টার্গেট ছিল যে আমি একটা প্লেস পেয়েছি যেখানে আমাকে বাইরের কোনো কিছুর সঙ্গে আমি সংযুক্ত থাকতে পারছি না। আমার পুরো সময়টাই আমি যাতে ডিভোট করতে হয় সম্পূর্ণ আমার পড়াশোনার উপর। সেক্ষেত্রে আমি ক্লাসের বাইরেও মানে ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে কাটিয়েছি। একদম, আমি ঘন্টার পর ঘন্টা ওখানে সেন্ট্রাল লাইব্রেরি একটা ছিল, তো ওখানে আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি। মানে সকালবেলা চলে যেতাম, 4টে 5টায় ঘুম থেকে উঠতাম,
উঠে আমি ল্যাবে চলে যেতাম। ল্যাবে গিয়ে ওখানে প্র্যাকটিস করতে 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 মানে করতেই থেকেছি। মানে পড়াশোনার নির্দিষ্ট ক্লাসের বাইরে আমি অনেকটা টাইম ব্যয় করতাম শুধুমাত্র নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য, নিজের স্কিলটা বাড়ানোর জন্য। প্রত্যেকদিন কতক্ষণ ক্লাস হয় সেখানে হতো? সেখানে শিডিউল অনুযায়ী হতো, 7 ঘন্টা 8 ঘন্টা এরকম একটা ক্লাস চলতো। সকাল 10টা থেকে শুরু হতো, তারপর মাঝখানে গ্যাপ থাকতো, তো চলতো। বেশ, তাহলে বোঝাই যাচ্ছে যে রাইসের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম কীভাবে স্টুডেন্টদেরকে তৈরি করে এবং তাদের সাফল্যের পথকে আরও মসৃণ করে দেয়, যেখানে ঘন্টার পর ঘন্টা পড়াশুনোর পরিবেশ, লাইব্রেরি এবং 24 ঘন্টা টিচারের সাপোর্টও পেয়েছে সুজয়। তো সুজয়, এই যে স্টাফ সিলেকশন দেওয়া হবে, যে স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলো যে দেব, এই চিন্তা ভাবনাটা কি পড়াশোনা করার পর শুরু হলো, নাকি বিভিন্ন পরীক্ষা দিতে দিতে এটা হয়েছে বলে এটাতে আসা? না, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল স্টাফ সিলেকশনে, কারণ আমি মাঝখানে রাজ্য সরকারের চাকরি পেয়েছিলাম, যে এই চাকরিটা পেয়েও কিন্তু নিজেকে ঠিক খুশি আমি রাখতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে কোথাও আমাকে ভালো কিছু একটা করতেই হবে। রাজ্য সরকারের কোন চাকরি পেয়েছেন? আমি পিডব্লিউডি তে কর্মরত ছিলাম। বাহ, তাহলে পিডব্লিউডি তে আরেকটা চাকরিও কিন্তু সুজয় পেয়েছিল, এমন নয় যে সুজয় একটি চাকরি পেয়েছে। সুজয় অলরেডি পিডব্লিউডি তে কর্মরত ছিল এবং সেই জায়গা থেকে সেই যে চাকরি, সেটা হয়তো তাকে তার সাফল্য, তার যেটা মনে হয়েছে যে আমার সাফল্যটা আরও অনেক বড় হতে পারে, সেই সাফল্যের আকাঙ্ক্ষা কিন্তু তাকে তাড়া করে বেরিয়েছে এবং সেই জন্যই সে রাইসের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম থেকে কিন্তু তার যে কাঙ্ক্ষিত চাকরি, সেই কাঙ্ক্ষিত চাকরিটা সে কিন্তু পেয়েছে। আচ্ছা, এই স্টাফ সিলেকশনের প্রিপারেশনটা কিভাবে শুরু হলো ওখানে? স্টাফ সিলেকশনে আমি মানে প্রথম কথা হচ্ছে অঙ্ক, রিজনিং, যেইগুলো আমাদেরকে সবসময় মাথাটাকে সবসময় শান দিতে হয়, যেটাকে বলে গোদা বাংলায়, ওই জিনিসটাকে আমি সবসময় চেষ্টা করেছি যাতে নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া যায় যাতে আমাকে ক্যালকুলেশনটা পেন লাগাতে হবে না। আমি দেখব মাইন্ড ক্যালকুলেশন, আমি সবসময় মাইন্ড ক্যালকুলেশনের ওপর জোর দিতাম। মানে আমাকে যদি জিজ্ঞেস করা হতো 89 স্কোয়ার কত, 88 স্কোয়ার কত, যেন ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি বলে দিতে পারি। আমাকে এটা চিন্তা করতে হবে না, যে যেন সাবকনসিয়াস মাইন্ডে যেন ঢুকে যেত জিনিসগুলো। আমি সেইভাবে নিজেকে তৈরি করেছিলাম। বেশ, আচ্ছা, এই যে স্টাফ সিলেকশনের প্রস্তুতি যারা বর্তমানে নিচ্ছে, তাদের জন্য তোমার কি বার্তা থাকবে? তাদের পড়াশোনা, কারণ স্টাফ সিলেকশনের যে সিলেবাস, সেটা তো একটা পরিবর্তন হয়েছে লাস্ট কয়েক বছর আগে, 2022 সাল থেকে, এবং সেই পরিবর্তনে বেশ কিছু পরীক্ষাও হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে নতুন যে স্ট্রাকচার রয়েছে, সেখানে যারা প্রিপারেশন নিচ্ছে, যারা স্টাফ সিলেকশন অ্যাসপিরেন্ট, তাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? কিভাবে প্রিপারেশনটা তারা নেবে? এটা যদি খুব শর্ট ফর্মে বলা যায়, সেটা হচ্ছে রিপিটেশন। আমরা অনেক কিছু পড়ি, অনেক কিছু দেখি, যেখানেই সোর্স আছে সেখানেই চলে যাই, কিন্তু এই জিনিসটা সবসময় কাজ করে না। সব থেকে সিম্পল ফর্ম হচ্ছে রিপিটেশন। আমরা পড়ি অনেক, রিপিটেশন মানে রিপিটটা খুব কম করি। এই জিনিসটা কিন্তু মানুষকে মানে দূরে ঠেলে দেয় মেন সাকসেস পাওয়ার থেকে। আমরা যদি যতক্ষণ না আমরা একটা বড় সিলেবাস আমি ওটা কভার করছি, আমি যদি ওটা রিপিটই না করি, তাহলে আমার কনফিডেন্সটা আসবে কোথা থেকে? আর পরীক্ষা হলে যখন আমি বসবো, যখন আমি কোনো কিছু সলভ করব, এই কনফিডেন্সটা আসে রিপিটেশন থেকে। আমরা মাঝে মাঝেই এই সমস্যার সম্মুখীন হই, কোশ্চেন নাম্বার এটা হবে না ডিটা হবে, আমরা এই দুটোর মধ্যে করতে গিয়ে ভুল করে দিয়ে চলে আসি। এই ভুলের সূত্রপাতটা কোথায়? এইটা হচ্ছে আমরা রিপিট করি না। একদমই। সুজয়, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। তুমি 2019-এ ভর্তি হয়েছিলে এবং 2020-21 এই যে একটা খুব অস্থির সময়, যেটা খুব প্যান্ডেমিকের সিচুয়েশন, যেখানে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছিল, একেবারে পড়াশোনার থেকে অনেকে ডিটাচড হয়ে গেছিল, অনেক রকম নতুন জিনিস সামনে এসছে আমাদের এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু সুজয় 2022 সালের যে সিজিএল, তার জন্য সাকসেস পেয়েছে সুজয় 2022-এ। তো এই জায়গাটা কেমন ছিল, এই সময়টা, যে যেখানে রেসিডেন্সিয়ালে কি সেই সময় থাকা হচ্ছিল নাকি তখন বাড়ি চলে যাওয়া হয়েছিল? না, আমি ছিলাম 1.5 বছর মতো রেসিডেন্সিয়ালে ছিলাম, কিন্তু ওই 1.5 বছরটাকে আমি খুব ভালোভাবেই উপভোগ করে নিয়েছি, কারণ আমি একটা শান্ত পরিবেশ পেয়েছিলাম। ওই যে শান্ত পরিবেশটা যে আমি পেয়েছিলাম, সেখানে নিজেকে বারবার ভেঙে চুরে গড়ার সময়টা পেয়েছিলাম, যেটা বাইরে থাকলে অন্যান্য পারিপার্শ্বিক চাপের জন্য হয়তো হতো না। তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে কম্পিটিটিভ এক্সামে পাস করতে গেলে তার যে এনভায়রনমেন্ট, তার যে প্রসেস, সেক্ষেত্রে রাইস যেভাবে তৈরি করেছে বা যেভাবে তৈরি করে, তার হয়তো সত্যিই কোনো বিকল্প নেই। তোমার কি মনে হয়?
হ্যাঁ, আমার মতে বলে যে এখানে ওই যে কম্পিটিটিভ মানে পড়ার জন্য বা আমি যদি নিজেকে ভালো কিছুভাবে সাকসেস পেতে চাই, তার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্টের দরকার হয়, আর সেই এনভায়রনমেন্টটা আমি পেয়েছিলাম। একদমই। তাহলে এই যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কেউ নিজে পড়ে সাকসেস পাচ্ছে, বা অনেক ক্ষেত্রে হয়তো কেউ বলে যে প্রতিষ্ঠানে যাওয়ার কি দরকার। এই প্রাতিষ্ঠানিক শিক্ষা পদ্ধতি বা এনভায়রনমেন্টটা কতখানি জরুরি এই ধরনের পরীক্ষা ক্র্যাক করতে গেলে, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে তোমার অভিজ্ঞতা দিয়ে। আমার অভিজ্ঞতা হচ্ছে কি যে স্টুডেন্টকে পড়তে হবে। প্রথম কথা, স্টুডেন্টকে নিজেকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, পড়তে তো হবেই, কিন্তু একটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হয় কি একটা রাস্তা দেখিয়ে যায় যে তুমি এই রাস্তা দিয়ে যাও, আর মানে এফর্টটা স্টুডেন্টকেই দিতে হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক জিনিসটা হয় কি আমাদের কাজটা সহজ করে দেয়। একদমই। সুজয়, আরেকটা শেষ প্রশ্ন করব যে সামনেই আবার ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশনের সিজিএল পরীক্ষার অ্যাড বেরোতে চলেছে, সিএইচএসএল, এমটিএস। প্রচুর স্টুডেন্ট রয়েছে আমাদের সঙ্গে রয়েছে যারা বাইরেও পড়াশোনা করছে রাইসের, তাদেরও স্বপ্নের চাকরি। তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? কারণ তুমিও তাদের মতোই একদিন শুরু করেছিলে। একদমই তাই। আমার মতে বলে বর্তমানে যে সময় চলছে তার থেকে একটা, আমি এখন বর্তমানে ইন্সপেক্টর রূপে কর্মরত, তো একটা লেভেল 7 জব পাওয়া, এটা মানে একটা সময় আমার কাছে সত্যিই স্বপ্ন ছিল। আজ আমি হয়তো সেই জায়গায় পৌঁছে গেছি, কিন্তু একটা সময় আমার সত্যিই স্বপ্ন ছিল যে লেভেল 7 ইন্সপেক্টর পোস্টে চাকরি করব, কিন্তু আজ সেটা সত্যি হয়েছে একমাত্র শুধুমাত্র পরিশ্রমের জন্য। তাই আমার মতে বলে আমরা এই 2-3 বছর, কোনো স্টুডেন্ট সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে পারে না কেন, 2-3 বছর যদি বাকি পারিপার্শ্বিক চিন্তাভাবনাগুলো একটু সরিয়ে রেখে এই 2-3 বছর ভালোভাবে, সেটা প্রাতিষ্ঠানের দিক দিয়ে হোক, স্যারেদের সাপোর্ট নিয়ে হোক, নিজেরা যদি একটু কর্মক্ষেত্রে আর কি সঁপে দেওয়া হয় না, তাহলে বাকি জীবনটা খুব সুন্দর হতে পারে। কারণ এতে সামাজিক সম্মান থেকে শুরু করে নিজের পরিবেশের, তারপর ফ্যামিলির যে ভারসাম্য, সব কিছু বজায় রাখতে পারবে এই সিজিএল এর এসএসসি চাকরিতে। একদমই তাই। অনেক সময় আমরা দেখি সুজয় যে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ব্রাইট স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, একটা বা দুটো পরীক্ষায় ব্যর্থতার পর সেই চেষ্টাটা ছেড়ে দেয়। তো সেখানে তারা কিভাবে মোটিভেটেড থাকবে? যে অনেক ক্ষেত্রেই তারা দেখছে যে আমি একটা দুটো পরীক্ষা দিলাম, হয়তো হচ্ছে না, অথচ সেই স্টুডেন্টটি খুব ভালো স্টুডেন্ট, হয়তো 1-2 নম্বরের জন্য এখানে তার হচ্ছে না। সেক্ষেত্রে সে কীভাবে নিজের মোটিভেশনটাকে ধরে রাখবে এবং নিজেকে প্রিপারেশনটাকে আরও স্পিয়ারহেড করবে, সেটা যদি তুমি একটু বলো। তার সবথেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি। আমার বয়স এখন বর্তমানে 32 বছর। আমি 2 বছর হলো চাকরি করছি। আমি যে সিজিএলটা পেয়েছি এটা লাস্ট অ্যাটেম্পটে আমার। তার আগে আমি রাজ্য সরকারে চাকরি করতাম, কিন্তু পেয়ে আমি কোথাও যেন মন থেকে যেন খুশি হতে পারছিলাম না। কারণ আমি যে পরিমাণ এফর্টটা দিয়েছি সব কিছু সরিয়ে রেখে, তার হয়তো আমি ঠিকঠাক ইকুয়াল জিনিসটা আমি হয়তো পাইনি সেই সময়। কিন্তু আমি যখন লাস্ট অ্যাটেম্পটে যখন এটাকে ক্লিয়ার করি, তখন আমাকে এটা মনে করিয়ে দেয় যে তুমি যদি কোনো কিছুর যোগ্য থাকো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। এটা আমার কথা না, স্বামী বিবেকানন্দের কথা। একদমই। অনেক ধন্যবাদ সুজয় আমাদের সঙ্গে আসার জন্যে, এবং আশা করি এই যে সুজয়ের মতামত, সুজয়ের যে জার্নিটা, যেটা সুজয় এতক্ষণ শেয়ার করলো, সেটা অবশ্যই যারা অ্যাসপিরেন্ট তোমরা আছো, তাদের পরবর্তী সময় তোমরাও একদিন সুজয়ের মতো এরকম সাকসেস পেয়ে একটা বড় জায়গায় যাবে, এই প্রার্থনাই করি। এবং অবভিয়াসলি তোমাদের যদি যখনই কোনো প্রয়োজন হবে, কেউ যদি রাইসের সঙ্গে যুক্ত হতে চাও, এবং এক্ষেত্রে দেখা গেল যে বোঝা গেল সুজয়ের কথা শুনে যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে রাইস রেসিডেন্সিয়াল এর যে কতখানি গুরুত্ব রয়েছে সাকসেস পেতে গেলে, তো রাইসের সঙ্গে নিকটবর্তী শাখায় যোগাযোগ করো। স্বপ্ন দেখো তুমি, সঙ্গে থাকবে রাইস। নমস্কার।